নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটার লেখাটা দেখে বুঝতেই পারছো যে কি নিয়ে হতে চলেছে। সেটা এই যে ৩৩% সংরক্ষণ মেয়েদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার আনলেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তাতে যে সমস্ত জেনারেল ছেলেরা, আনরিজার্ভ ক্যাটাগরিতে যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের কি হবে? রাজ্য বাজেটের যে ঘোষণা এবং তার যে বাস্তব চিত্রটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কারণ কাল থেকে বাজেট পেশ হওয়ার পর থেকে অনেকের মধ্যে অনেক রকমের জটিলতা, কনফিউশন, হতাশা আসছে। আমি জাস্ট কিছু বেসিক জিনিস তোমাদেরকে এখানে শেয়ার করব। এতক্ষণে অনেকেই তোমরা অনেকটাই বুঝে গেছো, জেনে গেছো। আমি সকালের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসেও কিছু জিনিস বলছিলাম। তো আজকের ভিডিওটা থাকছে সেটাই, খুব ছোট্ট একটা ভিডিও করব। আশা করছি এবার বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চ্যানেলে যদি তোমরা নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে বলে রাখি, বাজেটের যেটা দুটো দিক আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিছু জিনিস বিশেষভাবে উল্লেখ রয়েছে। তাহলে আমাদের সরকার কি চাইছে? এত মেয়েদের প্রাধান্য দিচ্ছে, এত কিছু করছে, তাহলে তাদের দাবিটা কি? ছেলেটা চাকরি করবে না, বেকার ভাতা বা এই যে যুব শক্তি প্রকল্প, এগুলো কিসের জন্য? আর আনরিজার্ভদের সংখ্যা কমিয়ে দিল, আবার বয়স বাড়িয়ে দিল, মানে আলটিমেটলি কি চাইছে? তো সবকিছু নিরিখে এই বক্তব্য। সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি মহিলাদের জন্য যে খুশির খবর, যেখানে অন্নপূর্ণা ভান্ডার বৃদ্ধি করেছে। যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা এখন পরিবর্তিত হয়ে ৩,০০০ টাকায় হয়েছে। আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, যেটা আশা কর্মী, অঙ্গনারীর কর্মীরা রয়েছেন। বাসে পিঙ্ক কার্ড রয়েছে, কারণ যারা মহিলারা রয়েছেন সরকারি বাসে তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এবং সরকারি চাকরিতে ৩৩% হরাইজন্টাল সংরক্ষণ করে দেওয়া হলো। এর দরুনটা কি দাঁড়াচ্ছে? যে জেনারেল, যে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরির ছেলেরা রয়েছে তাদের জন্য এই ৩৩% সংরক্ষণের পরে এবং বাকি অন্যান্য কোটার পরে গিয়ে থেকে থাকা যেই মানে অংশটুকু থাকবে, সেখানেই তাদের লড়াইটা চলবে। এবার ব্যাপারটা হচ্ছে ওই ১০০ জনের মধ্যে ৩৩ জনকে বাদ না দিয়ে ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি দেখা হচ্ছে যে ৩৩% সংরক্ষণ কোনো কোটা আলাদা নয়, এটা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু ১১% করে ভাগ কেটে নেওয়া হচ্ছে। সেটা আনরিজার্ভ হতে পারে, সেটা এসসি, সেটা এসটি, ওবিসি এবং ইডব্লিউএস, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা ভাবে এটাই দেখা যাচ্ছে। আনরিজার্ভ সিটের ১/৩ সরাসরি মহিলাদের জন্য নির্দিষ্ট করা হলো। এইবার ধরো এই বিষয়টাকে আমরা বুঝবো কিভাবে? আমাদের তার জন্য একটা সহজ ম্যাট্রিক্স দেখাটা খুব দরকার। সেখানে উল্লেখ রয়েছে, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ধরো ১,০০০টা সিটের বাস্তব বিভাজন কিভাবে হবে। একটা পরীক্ষায় ধরো ভ্যাকেন্সি রয়েছে ১,০০০টা, বা তোমাদের ছোট করেও যদি বলি, আমি ১০০র মধ্যে যদি বলি, যেখানে ইউআরদের পার্সেন্টেজ থাকে কত বলতো? ৫৫, 55%। তারপরে যদি আমরা ওবিসি দেখি, ওবিসি কোথায়? 7%। দেন হচ্ছে এসসি দের 22%, এসটি দের জন্য থাকে হচ্ছে 6% এবং ইডব্লিউএস ক্যাটাগরি তাদের জন্য রয়েছে 10%। এই ওভারঅল একটা ডিস্ট্রিবিউশন হয়, তাই না? এবং এর পাশাপাশি আমরা যখন দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু এই সবগুলো থেকেই আলাদা করা হলো, অর্থাৎ ধরো 55%-এর মধ্যে বা 55টা জেনারেলের মধ্যে থাকবে 37টা, এখানে ছেলে মেয়ে উভয় থাকবে, কিন্তু পার্টিকুলারলি মেয়েদের জন্য 18টা সিট হয়ে গেল ফর ফিমেল অনলি। এটা কিন্তু ফিমেল অনলি, এটা মেল প্লাস ফিমেল জেনারেল ক্যাটাগরিতে। এসসিদের 22টা রয়েছে, সেই 22টার মধ্যে কিন্তু 15টা থাকবে হচ্ছে মেল প্লাস ফিমেল। শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু হয়ে যাবে 7টা ফিমেল। অর্থাৎ এইখানে 7জন মহিলা, ডেফিনেটলি 7জন মহিলাকে দেওয়া তো হবেই। তারপরেও যদি 15 জন ছেলে মেয়ের মধ্যে মেয়েরা ভালো ফল করে ছেলেদের থেকে, তাহলেও কিন্তু আনরিজার্ভ ছেলেরা সেখানে বা এই এসসি ক্যাটাগরির মধ্যে যা যা ভাগ রয়েছে সেখানে তো রয়েছে। এবার বক্তব্যটা যে এই ট্যালির মধ্যে আরো সুন্দর করে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এখানে ধরো যেটা বললাম যে ১,০০০টা সিট রয়েছে, সেই ১,০০০টা সিটের মধ্যে 55% হারে যদি আমরা দেখি, সেখানে 515টা থাকবে আনরিজার্ভদের জন্য, এসসি দের জন্য 220টা, সেই কোটায় কিন্তু ইডব্লিউএস দের জন্য 135টা, ওবিসি দের 70টা এবং এসটি দের ধরো 60টা।
এইবার এই যে আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভদের জন্য যেহেতু 33% সংরক্ষণ হয়ে যাচ্ছে, তাই আগেই 170টা সিট শুধুমাত্র ফর ফিমেল। এটা মহিলাদের জন্য। কোন মহিলা? যারা আনরিজার্ভ মহিলা রয়েছে। এইবার কম্পিটিশনে লড়তে এসো 345টা সিট। এই 345টা সিটের মধ্যে শুধু কি ছেলে থাকবে? না, এখানে ফিমেলও থাকবে, এখানে মেলও থাকবে। এইবার এইখানে ধরো দেখা গেল কিছু মেয়েরা যারা ভালো পড়াশোনা করছে, এখানে তো অবভিয়াসলি জেনারেলরা পাচ্ছে, যারা কাট অফ ক্লিয়ার করে বেশি নাম্বার পেয়ে যাচ্ছ তারা তো 170টা সিট এমনি পাচ্ছে, সেই মেয়েরা তো এমনি পেয়ে যাচ্ছে। তারপরেও সেখানে 170টা সিট মেয়েদেরকে দেওয়ার পরে যে 345টা সিট থাকবে, সেখানে যদি ছেলেরা ভালো ফল করে, ওয়েল অ্যান্ড গুড, তারা সেখানে জায়গাটা পাচ্ছে। কিন্তু তার মধ্যেও ধরো দেখা গেল এখানে 345টার মধ্যে 100 জন বা 150টা মেয়েরাই পেয়ে যাচ্ছে, আর বাকি সিট যেগুলো থাকছে সেগুলোর মধ্যে কারা করছে? বাকি যে সিটগুলো থাকছে সেখানে পাচ্ছে হচ্ছে মেল। তাহলে ওই পোর্শনটাই শুধু মেলদের জন্য থাকছে, তাহলে তোমাদেরকে তো এখানেও ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার এসসি দের ক্যাটাগরিতে চলে আসি। এসসি দের জন্য 73টা মহিলা, মানে 73, অর্থাৎ 73টা মেয়ে এসসি যারা, তারা অবভিয়াসলি কাট আপ, যদি এসসির কাট আপ যেটা আছে সেটা ক্লিয়ার করে ফেললো, ডেফিনেটলি তারা পেয়ে যাচ্ছে। এরপরে 147টার মধ্যে দেখা যাচ্ছে কি যে যদি সেখানে মেয়ে থাকে মেয়েরাও পাবে, ছেলে থাকলে ছেলেরাও পাবে। সংখ্যা এবার এদিক ওদিক, কারণ 37টার মধ্যে ধরো এখানে 147টার মধ্যে 100 যদি 45টা ছেলেরাই কোয়ালিফাই করে যায় তাহলে 145টাই পাবে। বাকি যা মেয়েগুলো থাকবে তারা সেই 73 মানে 73টার মধ্যে চলে যাবে। তো ভাগগুলো কিন্তু এইভাবেই হবে। এবার আসলে এবার প্রত্যেকটা জায়গাতেও তাই, এবার 100টা সিটের নিরিখেও কিন্তু এটাই দাঁড়াচ্ছে। 100টা সিটের নিরিখেও দেখো সবগুলো সমস্ত কোটা বাদ দিলে 100টির মধ্যে 36টি, এখানে 36, সরি এখানে 63টা সিট যদি বিভিন্ন কোটায়, এখানে ওভারঅল 63টা আলাদা আলাদা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সব ক্যাটাগরি বাদ দিয়ে মহিলা সংরক্ষণ পর যেইটুকুনি বুক হয়ে যাচ্ছে, তারপরে থাকছে এই 37টা সিট। এই 37টা সিটের মধ্যে লড়াই হবে কাদের সাথে? শুধু জেনারেল ছেলে? তাই না, তারপরেও আবার জটিলতা আছে। কেন? দেখে নাও। এই 37টা সিটের মধ্যে, কারণ আমরা অনেক সময় দেখেছি এসএসসির পরীক্ষাতে, যেটা স্টাফ সিলেকশন কমিশন বলো, কি হয়, রিপিট হয়। কিরকম পরীক্ষা রিপিট হয়? অর্থাৎ ধরো দেখা গেল সিজিএল এ কেউ 2025-এ অলরেডি কোয়ালিফাই করে চাকরি করছে, সে তার পোস্ট বাড়ানোর জন্য 2026-এ আবার পরীক্ষা দেবে। বা ধরো 2024-এ বা 23-এ চাকরি পেয়ে গেছে, সে আবার 2025-এ পরীক্ষা দিচ্ছে, সে বেটারমেন্টের জন্য, বেটার পোস্টের জন্য, সেই জন্য কি হলো, কাট অফ বাড়িয়ে দিল। এইবার এই যে 37টা সিট খোলা থাকলো, তাহলে জেনারেলদের তো একটা ভাই আলাদা কাট অফ থাকছে, ইউআরদের জন্য তো একটা আলাদা কাট অফ থাকছে। এইবার সেই কাট অফটা যদি কোনোভাবে কোনো একটা অন্য কেউ, ছেলেরা ছাড়াও ধরো অন্য কোনো ক্যাটাগরির মধ্যে, ধরো কোনো একটা জেনারেল হাই স্কোরিং জেনারেল একটা ফিমেল, কোনো মেয়েরা একটা ভালো স্কোর করে দিল, তাহলে সে কাট অফটা বাড়িয়ে দিল। একটা ফিমেল, সেই ফিমেল তো সে নিজে তো চাকরি পাচ্ছেই, কাট অফটা বাড়িয়ে দিয়ে সে তো অলরেডি জেনারেল ক্যাটাগরি যেই রিজার্ভেশন টুকু রয়েছে সেখানে সে তো চাকরি পাচ্ছে, কিন্তু ছেলেদের কাছে কম্পিটিশনটা বাড়িয়ে দিল। এবং সেখানে যারা এসসি এসটি ওবিসি যদি কেউ থেকে থাকে, তারাও যদি ভালো কাট অফ ক্লিয়ার করে আরো বেশি নাম্বার পেয়ে যায়, তাহলে কি হবে? ধরো একজন এসসি ক্যান্ডিডেট, ধরো বেসিক্যালি জেনারেলদের কাট অফ বেশি দেখা যায়, কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ইনসিডেন্ট ঘটতে যে অনেক এসসি ক্যাটাগরির হলেও তারা কিন্তু জেনারেলদের কাট অফ ক্লিয়ার করে ফেলে। এটা শুনেছো না? তো সেই কাট অফটা ক্লিয়ার করার জন্য সেখানে সংখ্যা বেড়ে যাচ্ছে, এটাই দাঁড়াচ্ছে ধারণায়। তো সেটাই বলছে যে 37টি সিট শুধুমাত্র জেনারেল ছেলেদের জন্য সংরক্ষিত থাকছে না, এবং এটা ওপেন মেরিটের একটা জায়গা হয়ে যাচ্ছে। মেয়েরা বেশি নম্বর পেলে, কাট অফ ক্লিয়ার করলে তারাও কিন্তু এই 37টার দখলে নেবে। তাহলে তোমাদের কম্পিটিশন হবে ছেলেদের জন্য। আমি অবশ্যই বলবো যে অনেক ক্ষেত্রে এবার অন্য পন্থা অনেকে অবলম্বন করবে, যে না, সরকারি চাকরি এমনিতেই বয়স ছিল না, বয়সে ছাড় পেলাম, ভাবলাম আশা নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমাদের তো সিট সংখ্যাই কমিয়ে দিল।
তাই বলে কি করব? অ্যাকচুয়ালি যদি আমরা সংখ্যা ভিত্তিক তত্ত্বেও দেখতে যাই তাহলে সেখানেও কিন্তু পার্টিসিপেশন অফ মানে এই এক্সামিনেশনের মধ্যে কিন্তু ছেলেরা অনেক বেশি পরিমাণে ভাগ নিচ্ছে মেয়েদের থেকে। এবার সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেও যদি দেখি তোমাদের এখানে একটা সুযোগ থাকবে। এবার হ্যাঁ, অনেক মেয়েরাই চাইবে, এখন অনেক পশ্চিমবঙ্গের অনেক মেয়েরাই অনেক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে সব দিক থেকেই। তারা রিসোর্সেস পাচ্ছে, সরকার তাদেরকে এতটা সাপোর্ট দিচ্ছে পড়াশোনা করার জন্য। তো তোমাদেরকে কিন্তু নিজেদের উপরে কাজ করতে হবে, নিজেদেরকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে হবে, মেনটেন করে সবকিছু এগোতে হবে। সুতরাং না আমি পারলাম না, তুমি চিন্তা করছো কেন? তোমাকে তো আমার দিক থেকে যদি বলো, মানে আমি পার্সোনালি একটা মেয়ে হয়েও যদি বলি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কেন আমি এটা কোনোভাবেই মানে ওই চোখে একটা, অবশ্যই বলবো না যেটা করেছে খারাপ করেছে, একদমই সেটা আমার বলা উচিত নয়। আর যেটা করেছে সেটা খুব ভালো করেছে সেটাও একদম নয়। তার কারণ হচ্ছে একটা ছেলের মানে বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের সমাজ এটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিয়েছে, একটা ছেলেকে চাকরি পেতেই হবে, একটা ছেলেকে চাকরি পেতেই হবে। বাট সেই নিরিখেও যদি আমরা দেখি, তোমাদের কিন্তু স্টেট গভর্নমেন্টের এক্সাম ছাড়াও আমরা যদি বলি আহ স্টেট গভর্নমেন্টের এক্সাম ছাড়াও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে। তাই একদম হতাশাগ্রস্ত হয়েও না, আমার এটুকুনি বলার। আর এখানে বলবো যেটা বলছিলাম, অন্যান্য ক্যাটাগরির মেধাবী প্রার্থীরাও যদি এই একই সিটের জন্য কিন্তু লড়াই করবে, তারা তাদের নিজের রিজার্ভেশনে তো পাচ্ছে, প্লাস কাট অফ বাড়িয়ে দিলে কিন্তু জেনারেলদেরও মুশকিল এরকম। এবার এই নিরিখেও বলবো কম্পিটিশন কিন্তু টাফ হবে, কোয়েশ্চেনের কোয়ালিটি বাড়বে, এবং তার সাথে সাথে কিন্তু কাটামো বাড়বে। তো তোমাদেরকে কিন্তু হেলাফেলা করে পড়াশোনা করলে চলবে না। হ্যাঁ, এর থেকে একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি, কিরকম দেখো। প্রথমে বলে রাখি খারাপ দিকটা কি, কারণ অনেকেই চেষ্টা করবে এখন, জেনারেল যারা রয়েছে কোনো না কোনো ভাবে ইডব্লিউএ সার্টিফিকেট, এরকম অনেকেই রয়েছে, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেরকম অনেকেই রয়েছে যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, এসটি, তাদের কিন্তু যথেষ্ট আর্থিক সচ্ছলতা রয়েছে, যথেষ্টই। তো এইভাবে কিন্তু তাদের এই কোটা পাওয়াটা একটা মানে সোনায় সোহাগা হওয়ার মতনই হয়ে যাচ্ছে। তো ভয়াবহ প্রতিযোগিতার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিকে টিকে থাকা প্রায় অসম্ভবের জন্য তারা কিন্তু এখন চেষ্টা করতে পারে, অনেকে ইডব্লিউএস ক্যাটাগরির সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। আর যেটা বলছে যে আনরিজার্ভ ছেলেদের সামনে যেটা ত্রিফল চ্যালেঞ্জ কি, মেরিট ওভারল্যাপ, ওপেন সিটেও হাই স্কোরিং মেয়ে এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের অবাধ প্রবেশ থাকছে, সেটাকে টপকানো। আর একটা হচ্ছে কি, আনরিজার্ভদের অবশিষ্ট সিট থেকেও 33% সরাসরি মহিলাদের জন্য নির্দিষ্ট, কারণ আগে তো ওই 170টা সিট তো আলাদা ছিল না, না, ওটা তো টোটালি কাউন্ট করা হতো। আর কাস্ট রিজার্ভেশনে যেটা কিন্তু বড় পূর্বেই সংরক্ষিত আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার সুবিধার কথা যদি বলো, তাহলে আমরা দেখতে পারি দীর্ঘ 10 বছর ধরে মাত্র কয়েকশো নিয়োগ হয়েছে। বাট এখন যদি, যেহেতু বাজেটে কিন্তু এটাও বলা হয়েছে পার ইয়ার 1 লক্ষ, 1 লক্ষ যদি নিয়োগ করে তাও কিন্তু অনেকটা বেটার হবে। আর 1 লক্ষ নিয়োগ হওয়ার পাশাপাশি তাদের মধ্যে একটা আশা জাগবে যে না, পড়াশোনা করলে 1 বছর হোক 2 বছর হোক, পরবর্তী সময়ে এই রিক্রুটমেন্টটা ঠিকঠাক প্রসিডিওরে চললে হয়ে যাবে। সরকার যদি প্রতি বছর নিয়মিত 1 লক্ষ শূন্য পদে বিশাল নিয়োগ প্রক্রিয়া চালায়, তবে কিন্তু সিট সংখ্যা বাড়লে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগটাও বাড়বে। ঠিক আছে, 2-3 বছরের মধ্যে যদি এটা হয়, তো আমার বক্তব্য এটাই। তোমরা হতাশাটা অবশ্যই হয়ে না, কারণ তোমাদের জন্য মনে করো রেলের পরীক্ষা কিন্তু রয়েছে, এসএসসির পরীক্ষা কিন্তু রয়েছে, প্রত্যেক বছর রেলকেও কিন্তু রিক্রুট করতে হবে। অনেক ছেলেমেয়েরা প্রচুর তোমরা রয়েছে যারা এসএসসি জিডির জন্য মানে আমাদের যে ছেলেরা গ্রাম বাংলা বলো বা প্রত্যন্ত পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেদের টার্গেট থাকে আমি বিএসএফ জয়েন করব, সিআইএসএফ জয়েন করবো, এসএসসি জিডি তোমাদের জন্য একটা বেটার অপরচুনিটি। যারা একটু হায়ার এডুকেশনের দিকে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো সিএইচএসএল প্লাস সিজিএল এর মতো কিন্তু ভালো ভালো অপরচুনিটি রয়েছে, সিজিএল এর অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে। এছাড়াও রেলের জন্য তোমাদের জন্য রয়েছে গ্রুপ ডি, টেকনিশিয়ান গ্রেড 3 রয়েছে তোমাদের, এনটিপিসি ইউজি রয়েছে, রয়েছে কিন্তু এনটিপিসি, মানে আমি তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ভাবতে গেলেও বলবো সেন্ট্রালে অনেক অনেক বেশি অপরচুনিটি তোমাদের জন্য খুলে দিচ্ছে সরকার। সেখানে এনটিপিসি গ্রাজুয়েট রয়েছে, যারা আইটি করছো তাদের জন্য রয়েছে এলপির মতো পরীক্ষায়, যারা একটু ভালো পড়াশোনায় আছো এগুলোর দিকেও পুরোপুরি ফুললি ফোকাস থাকো। আবারও বলছি, হতাশা, এতগুলো পরীক্ষা মানে বলে হয়তো শেষ করা যাবে না, আমি এখানে তো কয়েকটা বললাম। তোমাদের এসএসসি তে যারা স্টেনো শিখছো, স্টেনো রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করেছো, জুনিয়র ইঞ্জিনিয়ারিং জন্য পোস্ট রয়েছে,
অনেক কিছু রয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেই কিন্তু। আর আলাদা যে একটা কোটা রয়েছে সেটা ব্যাংকিং এ, যারা আরো ভালো পড়াশোনায় তাদের জন্য তো ব্যাংকিং তো রয়েই গেল, সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো এই যে এতগুলো পরীক্ষা রয়েছে, সুতরাং পশ্চিমবঙ্গের রিজার্ভেশন এসে গেল বলে তোমার জীবনটা শেষ হয়ে গেল, যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তারা কিন্তু এরকমটা ভেবো না। তোমাদের জন্য আরো বাকি অনেকগুলো রেলের মতো, এসএসসির মতো ভালো ভালো পরীক্ষা কিন্তু রয়েছে, যাদের নিয়োগ কিন্তু হবে, এবং এই বছরের পরীক্ষা অলরেডি ফর্ম চলছে ফিল আপ করা। সেই দিকেও অবশ্যই বলবো ফোকাসড থাকো, এবং বাকি নিজেদের পড়াশোনা যদি টপ লেভেলে করো, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে পাশ করতে পারবে। আগামী দিনের ওপেন মেরিট লিস্টে কাট আপ তো আরো হাই যাবেই। তো সবাই যে পেয়ে যাবে 37% হোক বা 33% হোক, যেই রিজার্ভেশনই হোক না কেন, তার জন্য তো মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, সেই কাট আপটাও ক্লিয়ার করতে হবে, কেমন? তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি তোমাদেরকে বুঝাতে পারলাম, মানে এইটুকুনি উদাহরণের মাধ্যমে। তাই হতাশাগ্রস্ত নয়, পড়াশোনা করো মন দিয়ে। আর আমাদের স্টেট এক্সামের জন্য যদি কেউ প্রিপারেশন করবে ভাবছো, তাদের জন্য বলে রাখি, সেটা মেয়ে হোক বা ছেলে, আমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর ক্লাসেস রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এমটিএস এর মতো পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সুযোগ। কি করতে হবে? 7557050299, 7557050299, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাচের নাম একটাই, সুপার পাস লাইভ। এখান থেকে তোমরা সব রকম ক্লাসেস পেয়ে যাচ্ছ। এখানে 3 মাসের জন্য পড়বে তোমাদের 529, 6 মাসের জন্য পড়বে 999, 12 মাসের জন্য কিন্তু পড়বে 1799। যদি কারোর নেওয়ার মনে হয়, আবারও বলে দিলাম, 7557050299 নাম্বারে আমাকে তোমরা এসএমএস করতে পারো, আমি তোমাদেরকে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো। আদারওয়াইজ তোমরা কিন্তু 1 টাকা দিয়েও নিতে পারো, সেম লিঙ্ক থেকে ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে, 1 টাকা দিয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, অবশ্যই সেখানে তোমাদের অটোপেটা অফ করে দিও, 2 দিনের ভ্যালিডিটি থাকবে। আদারওয়াইজ আমি তো সকলকে সাজেস্ট করবো অন্তত তোমরা 3 মাস বা 6 মাস ক্লাসটা করো, দেখো ডিটেলসে তোমাদের ক্লাস হচ্ছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, স্টাডি নোট, খুব সুন্দর সুন্দর গোছানো স্টাডি নোট তোমরা পেয়ে যাচ্ছ, থাকছে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস। তো মন দিয়ে পড়ো, আর কিচ্ছু ভাবার দরকার নেই, পড়াশোনার কোনো বিকল্প হয় না, এটুকু বলতে পারি। নিজের উপর বিশ্বাসটা রাখো। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই আবারও একটা নতুন কোনো ভিডিওতে এবং লাইভ ক্লাসে। তো অবশ্যই সকলে ভালো থেকো। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে, যা উপকারী মনে হয়, একটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো। সকলে ভালো থেকো। টাটা।